বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি পথে আছেন, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? 12 তারিখের জন্য প্রস্তুত? 12 তারিখ নতুন জালেম যদি হামলা করতে আসে কি করবেন? প্রতিরোধ করা যাবে? এই কুমিল্লায় যে একজন টাইগার আছে, তাহের সাহেব মঞ্চে বসা, ওনার ভাষায় বলতে চাই, 12 তারিখ নো হাঙ্কি পাঙ্কি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকে বিএনপি গুলশান অফিসে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল। কয়েকদিন পর জাতীয় নির্বাচন। আমি বেশ আগ্রহ নিয়ে অনলাইন পত্রিকায় যে জানার চেষ্টা করলাম প্রেস কনফারেন্সের গুরুত্বপূর্ণ বিষয়টা কি। দেখলাম আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে অনেক ঢাকঢোল পিটিয়ে একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশের নারীরা নাকি ভীষণ বিপদে পড়বে। এটাই হচ্ছে প্রেস কনফারেন্সের বিষয়বস্তু। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? আসার পরে কি জানি কার্ড বিলাতে চায়, নারী এবং বোনদেরকে সম্মান দিতে চায়। আর বিগত কয়েকদিন ধরে নতুন জালেম বিএনপি সন্ত্রাসীরা আমাদের নারী কর্মীদের উপর হামলা করছে, তাদেরকে বিবস্ত্র করার হুমকি দিচ্ছে, তাদেরকে প্রচারণায় যেতে বাধা দেওয়া হচ্ছে। আর তারা বলতে চায় জামাত ক্ষমতায় গেলে নারীরা বিপদে পড়বে। কুমিল্লার টাইগার তাহের সাহেবের ভাষায় বলতে চাই, নো হাঙ্কি পাঙ্কি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারতের একটা শহর আছে শিলং, সেখানের অতি উন্নত রিসর্টে বসে ভারতীয় ট্রেনিং নিয়ে দেশে নেমে এক বড় নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। তিনি আজকে তার বক্তব্যে বলেছে, 71 সালে যারা সনাতন ধর্মীদের উপর অত্যাচার করত, তারা তাদের রূপ পাল্টে নাকি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ভারতের বয়ান এই নতুন বাংলাদেশে চলবে না। আপনার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ঘোষণা দিয়েছিল জামাতে কোনো যুদ্ধ অপরাধী নাই, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চলছে। আজকে আপনি জামাতকে উদ্দেশ্য করে এই কথা বলেন। আপনি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি হয়েছেন? আমরা দেশনেত্রীর সেই বয়ানকেই বিশ্বাস করি। অতএব ভারতীয় ট্রেনিং এর মিথ্যাচার চলবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, লন্ডনী মুফতি সাহেব দেশে নেমে বলতে চায়, এই বাংলাদেশকে উনি কার্ড বিলিয়ে 12,000 কিলোমিটার খাল খনন করে প্রতি বছর 5 কোটি গাছ লাগিয়ে পরিবর্তন করে ফেলবেন।
প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করার জন্য প্রত্যেক দিন 11 কিলোমিটার খাল খনন করতে হয়, যেটা সম্ভব নয়। এই জাতীয় আজগুবি গল্প দিয়ে নতুন বাংলাদেশে নতুন প্রজন্মকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। কথাবার্তা পরিষ্কার, কুমিল্লাবাসীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দাড়িপাল্লা, শাপলাকলি, দেওয়ালগড়ি সবকিছুই আমাদের 11 দলের প্রতীক। আগামী 12 তারিখ 11 দলের প্রতীকে সিল দিয়ে প্রত্যেকটি আসনে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ। সেই ভোট দেওয়ার আগে আরেকটা ভোট আছে, মনে আছে তো? গণভোটে 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 আপনারা কুমিল্লাবাসী খুব ভাগ্যবান। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি নেবেন, আমি বিশ্বাস করি কুমিল্লাবাসীর পক্ষ থেকে সেই টাইগার তায়ের সাহেব আপনাদের কুমিল্লার সন্তান। অতএব জীবন দিয়ে নামতে হবে। 11 তারিখ রাত থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিবেন। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ছাত্র, তরুণ, যুব সমাজের দায়িত্ব ভোট কেন্দ্র পাহারা দেওয়ার। পুরাতন জালেম দেশ ছেড়ে দিল্লি পালিয়েছে, নতুন জালেম কই যাবে? দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে লন্ডন যাবে। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, প্রিয় কুমিল্লাবাসী, একটু চোখ বন্ধ করুন, একটু ভাবুন। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের সবচেয়ে আদরের বোন, যাকে আমরা সবচেয়ে ভালোবাসি, সেই মাকে, সেই বোনকে এক ধরনের কুলাঙ্গাররা গত 1 সপ্তাহ জুড়ে তাদের উপর হামলা করছে। এই কুলাঙ্গাররা আমাদের মা এবং বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন নেতা এসেছেন জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর পরে। আসার পরে তিনি বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ডের কথা বলছেন। তার দলের নেতা কর্মীরা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। আমার মায়ের উপর হামলা করছে, আমার বোনের উপর হামলা করছে। আমার কিসের ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ডের কথা বলেন? এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া, এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। এই ভুয়া রাজনীতি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই, যেটা আমাদের আমিরে জামাত, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, আমাদের সকলের প্রিয় ডাক্তার শফিকুর রহমান গত 16 বছর জুড়ে তিনি দেখিয়েছেন। জুলাই বিপ্লব জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হতে হয়, কিভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয়। সুতরাং এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না। আমরা একই সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যেই গণভোট হচ্ছে, সেই গণভোটে হায়ের পক্ষে ওই নেতার কোন ধরনের ক্যাম্পেইন দেখতে পাই না। আপনারা কি দেখেছেন? ওই নেতা তার বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে, কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না। আমরা বলতে চাই, তাহলে কি আপনি সেই ফেসিবাদী কাঠামো
যেই ফেসিবাদী কাঠামো হাসিনা রেখে দিয়েছিল, গত 54 বছরে যে কাঠামোর মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি তৈরি হয়েছে, সেই কাঠামোকে কি রেখে দিতে চান? দ্রুত আপনার অবস্থান পরিষ্কার করেন। এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন, আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সেটার মূল ক্রেডিট হচ্ছে আমাদের শহীদরা। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সে কারণে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য, গণভোটে হাগে বিজয় করার জন্য আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। এই গণভোটে হা মানেই বাংলাদেশ, হা মানেই আজাদি, হা মানেই শহীদ উসমান হাদি হত্যার বিচার, আর না মানে হলো গোলামি। এই গোলামি আমরা মেনে নেব না। একই সাথে আমরা গত 16 বছর আমরা সবাই মজলুম ছিলাম। ফেসিবাদী সময়ে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে আমাদের অবারিত সুযোগ ছিল। এই 1.5 বছরে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই আপনারা কি করেছেন। আমরা দেখতে পেয়েছি 500 দিনের হিসাব যদি দেখি, এই 500 দিনে আপনারা সারা দেশব্যাপী চাঁদাবাজি করেছেন, সারা দেশব্যাপী টেন্ডারবাজি করেছেন, সারা দেশব্যাপী সন্ত্রাস করেছেন, সারা দেশব্যাপী দর্শন করেছেন, সারা দেশব্যাপী হত্যা করে নিজেদের অন্তকুণ্ডলে ডাবল সেঞ্চুরি করেছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী গত 16 বছর জুড়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া দরকার সেটা পুরো জাতির কাছে হাজির করেছে। জুলাই বিপ্লবকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদের কাছে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন, শহীদ পরিবারের কথাগুলো শুনেছেন, শহীদদেরকে নিয়ে স্মারক বের করেছেন, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাই ওই দল বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু তাদের এই কথা এবং কাজের মধ্যে আমরা কোনো মিল দেখি না। কথা এবং কাজের মধ্যে যাদের মিল নাই তাদেরকে কি বলা হয়, কাজে কি বলা হয়? সুতরাং সাবধান করছি, এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, গণভোটে হায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে 5টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, সর্বশেষ জকসুতে ইনসাফের পক্ষে বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। আসন্ন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, 11 দলীয় জোটের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষরা উন্মুখ হয়ে আছে। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে মানবিক নেতা, আমাদের অন্যতম জুলাই আন্দোলনের অগ্রনায়ক ডাক্তার শফিকুর রহমান। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুমিল্লাবাসী, গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ফ্যামিলি কার্ড, নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার। ফ্যামিলি কার্ড দিয়ে নাকি নারীদের এম্পাওয়ারমেন্ট করা হবে, অথচ আমরা দেখতে পাচ্ছি কর্মীদের ছায়া খুলে নিচ্ছে, পেটে লাথি মারছে, হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রিয় কুমিল্লাবাসী, এই ধরনের দ্বিচারিতা 24 পরবর্তী বাংলাদেশের মানুষ স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে, যেটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আমি স্পষ্টতই 2টা বিষয়ে কথা বলবো।
এক নম্বর বিষয় যেটা নিয়ে মানুষ কথা বলে না, মিডিয়ার দ্বিচারিতা। মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে। আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত 17 বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, 71 এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই, সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয়। সাংবাদিকরা এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে। আমরা দেখলাম 71-এর মালিক গত 17 বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 71 টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। এগুলো খুব দুঃখজনক ঘটনা। ইনশাআল্লাহ আগামীর যে বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং মিলিটারি আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন। আপনারা কোনো দলের নয়, আপনারা বাংলাদেশের 20 কোটি জনগণের। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। আপনারা বেনজির হারুনের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ওসি প্রদীপের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ডিবি হারুনের কথা ভুলে যায়েন না। প্রিয় পুলিশ ভাই, প্রিয় মিলিটারি ভাই, প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাঁধে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোন দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে 5 আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে 12 ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন।
শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবরার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, জুলাই পরবর্তী 1.5 বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য, তাদের কাছ থেকে আমরা গুপ্ত সুপ্ত লেকচার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার। কুমিল্লা, আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আজকে আমির সাহেব এখানে আসছে, কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই, আমরা আফ্রিকার কোন এক দুর্ভোগ কোন এক অঞ্চলে আমরা রয়েছি। আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই, কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে, কুমিল্লাকে সব সময় বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে। অথচ কুমিল্লার হাতেই, কুমিল্লার ছেলেদের হাতেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। আমরা কুমিল্লাবাসী শুধু অপেক্ষায় বসে আছি, এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, ভবিষ্যতে কোন ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না। এবং আমাদের এই 11 দলীয় ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় গেলে আমরা 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব। ও ইনকিলাব 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 ইনকিলাব। আমার ভাই হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে। হাদি ভাই উপর থেকে দেখছেন, এক হাদি দেহত্যাগ করেছে, কিন্তু লক্ষ হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. আজকে বাংলাদেশের অনেক ঐতিহ্যের নগরী এই কুমিল্লায় আয়োজিত ঐতিহাসিক নির্বাচনী জনসভায় সম্মানিত আমিরে জামাত, যিনি বাংলাদেশের মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান, সম্মানিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী, আমরা 24 জুলাই অভ্যুত্থানের পর যে কয়েকটি মাস
বাংলাদেশে আমরা অতিবাহিত করলাম। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি 18 কোটি মানুষের মধ্যে একটি জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ার হলো পরিবর্তনের জোয়ার। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন কারা আনবে? তাদেরকে দিয়ে পরিবর্তন সম্ভব নয় যারা স্বাধীনতার পর 54 বছর ধরে বারবার ক্ষমতায় গিয়েছেন, দুর্নীতি, দলীয়করণ, ন্যায় বিচারকে ধ্বংস করেছেন, লুটপাট করেছেন, ভিন্ন মতকে দমন করেছেন। তাদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল জুলাই চেতনার শানিত জুলাই যোদ্ধাদের নেতৃত্বে এনসিপি, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি সহ দেশপ্রেমিক কয়েকটি দল 11 দলীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। এই 11 দলীয় নির্বাচনী ঐক্যে যেমন ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা, তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করেছি। এই চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সংগ্রামী দেশবাসী, দুঃখী বঞ্চিত নিরন্ন মানুষের হাহাকার দূর করার জন্য একটি নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করব। সংগ্রামী দেশবাসী, একটি রাজনৈতিক দল যারা অতীতেও দেশ শাসন করেছেন, 3টি দল দেশ শাসন করেছেন, কেউই দুর্নীতি, দলীয়করণ, ভিন্ন মতের উপরে দমন সব ক্ষেত্রেই তারা অভিযুক্ত হয়েছেন। সততা, চরিত্র, নৈতিকতার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে নাই। এখন একটি বন্ধু দলের লোকেরা এসে বলছেন আমাদেরকে অমুক মার্কায় ভোট দিলে দেশের কল্যাণ আমরা করব। আমরা নির্বাচনের আগেই 5ই আগস্টের পরই দেখতে পাচ্ছি যারা চাঁদাবাজি, মস্তানি, হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, কল্যাণের নাম করে যারা জনগণকে হত্যা করছে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, চাঁদা না দিয়ে সেই অপরাধে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। আমরা দেখতে পাচ্ছি 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নাচানাচি, চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করে নাচানাচি। আবার শেরপুরে শ্রীবর্দী উপজেলায় জামাতের নেতা রেজাউল করিমকে হত্যা করে লাঠি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে নাচানাচি। এই হত্যার মধ্যে ফ্যাসিবাদের সাথে একই সুরে হত্যার নৃশংসতা জড়িত রয়েছে। আমার মা বোনদেরকে তারা বেইজ্জতি করতে চায়। বিএনপির এক নেতা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে, সবাই দেখেছেন দেশবাসী, যে জামাত ইসলামীর কোন মহিলা যদি দাঁড়িপাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় খুলে রাখতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে। এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ 11 দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে। আমরা দাঁড়িপাল্লার প্রার্থীদের পক্ষে, শাপলা কলিদের পক্ষে, দেয়াল ঘড়ির পক্ষে, রিক্সা মার্কা সহ সমস্ত ঐক্যের পক্ষের প্রতীককে আমরা বিজয়ী করব। সংগ্রামী দেশবাসী, আর 12 তারিখে আমরা গণভোটে হা বলবো। একটি দলের পক্ষ থেকে অনেক নেতারা এখন গণভোটে না বলার জন্য ক্যাম্পেইন করছেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জুলাই সনদে 84টি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছি। তার মধ্যে 48টি সাংবিধানিক বিষয়।
এই 48টি সাংবিধানিক বিষয় আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে আমরা 12 তারিখে গণভোট দেব। আরো যে ঐক্যমতের বিষয় সেগুলো আদেশ অধ্যাদেশ জারি করে সেগুলো কার্যকর করা যাবে। সেই আদেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। 2 বার 10 বছরের বেশি কোন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে না। একই দিকে দলের প্রধানমন্ত্রী, আবার দলের প্রধান, আবার লিডার অব দি হাউস থাকতে পারবে না, তাকে 2টায় সীমিত থাকতে হবে। বাংলাদেশের সাংবিধানিক পদগুলোতে ইতিপূর্বে প্রধান বিচারপতি নিয়োগ, এন্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের মতো সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ইচ্ছার বাইরে কখনো নিয়োগ দেওয়া যায়নি। এই সংস্কারে আমরা একমত হয়েছি যে প্রধানমন্ত্রী ইচ্ছায় হবে না, সরকারি দল, বিরোধী দল, প্রয়োজনে জুডিশিয়ারির লোক থাকবে, নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা আমরা রেখেছি। জুলাই সনদে হাতে ভোট দেওয়া মানে ক্ষমতায় নতুন করে যেই যাবে সেজন্য আর ফ্যাসিবাদী হতে না পারে, দুর্নীতিবাজ হতে না পারে, অসীম ক্ষমতার মোহে ভিন্ন মাথের উপরে দমন করতে না পারে, তার পক্ষে আমাদেরকে হা বলতে হবে। যারা নার পক্ষে ক্যাম্পেইন করছেন তারা দুর্নীতির পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে, কর্তৃত্ববাদী শাসনের পক্ষে, ভিন্নবাদকে দমনের পক্ষে তারা কথা বলছেন। তাই আমরা 11 দল, একদিকে 11 দলের দলীয় প্রতীকে ভোট দেব, অপরদিকে 12 তারিখে আমরা হাতে ভোট দিয়ে আমাদের জুলাই সনদ, রক্ত দিয়ে তৈরি করা জুলাই সনদকে হা বলবো। বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি, বৈষম্য, দলীয়করণকে চিরবিদায় দিয়ে সমৃদ্ধ মানবিক বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় সভাপতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে নানাভাবে নানা অভিধায় মানুষ আজকে স্মরণ করছে। গতকাল বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটা অনুষ্ঠান ছিল। উনি যখন ঢুকছিলেন আমি তার পাশে ছিলাম। অনেক বড় বড় ব্যবসায়ী বলছিলেন আগামী দিনের প্রধানমন্ত্রী। কিছু বলবেন না? সুতরাং তাদের ভাষায় যদি আমি বলি আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তো বলা যায়। আমি বলছিলাম আমাদের দেশনেত্রী মাননীয়া মরহুম খালেদা জিয়া ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আমার ইচ্ছা হয় আজকের প্রধান অতিথি তিনি হবেন আমাদের দেশনেতা। আজ কুমিল্লার এই বিশাল মহাসমাবেশ থেকে আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে আমি দেশ নেতা উপাধিতে থাকতে চাই। আপনারা একমত আছেন? সেই দেশ নেতা ডাক্তার শফিকুর রহমান। অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাত ঢুকেই বলছিলেন যে বেশি সম্বোধন করা যাবে না, সময় নাই। আমি একটু করলাম, কারণ আমি বক্তৃতা দেব না, আমি তো হোস্ট। আমার বাড়ি কুমিল্লা। অনেকে বলছেন কুমিল্লায় আমিরে জামাতকে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই না, কারণ সারা বাংলাদেশ আজ ডাক্তার শফিকুর রহমানের। উনি কুমিল্লার সন্তান, উনি সিলেটের সন্তান, উনি চট্টগ্রামের সন্তান, উনি রাজশাহীর সন্তান,
খুলনার সন্তান, ঢাকার সন্তান, বাংলাদেশের সন্তান। ইতিহাস এই কথা বলে। অনেক নেতার নেতৃত্বে বাংলাদেশ 56 বছর পরিচালিত হয়েছে। আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারিনি। এইবার এক নতুন নেতার নেতৃত্বে 36 জুলাইয়ের বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড়ার যেই মহান কারিগর আজ রাজপথে চড়ে বসাচ্ছেন, এই নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কারণ এই দেশের বেসিক সমস্যা 3টি। এক, যোগ্য নেতৃত্ব। 2, দুর্নীতি। 3, নিঃশর্ত দেশপ্রেম এবং সাহস। দুর্নীতি দূর হবে ইনশাল্লাহ এই নেতার নেতৃত্বে। সুতরাং এই নির্বাচন ক্ষমতার পালাবদলের সাধারণ কোন নির্বাচন নয়। এই নির্বাচন এই দেশের জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। আমরা কি দুর্নীতি দূর করব? দুর্নীতি দূর হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব কিনা, নাকি আবার দুর্নীতিতে চতুর্থবার চ্যাম্পিয়ন হব, এটি নির্ধারণ করবে এই নির্বাচন। এই নির্বাচনে নির্ভর করবে আমরা কি সকলের জন্য সমান সুযোগে তৈরি করব, না নতুন করে হাওয়া ভবনের জন্ম হবে। হাওয়া ভবন ছিল, আজ বিএনপিকে পরিষ্কার করতে হবে জাতির কাছে। তারা ক্ষমতায় যদি আসে তাহলে হাওয়া ভবন থাকবে কি না। আরো 2টি প্রশ্ন জবাব দিতে হবে, পরিষ্কার করতে হবে। সেই প্রশ্ন আজকে রাজপরা নির্বাচন কাছে আসলে রাখব। এই নির্বাচন সিদ্ধান্ত নেবে, যেটা আগে বলা হয়েছিল, এই দেশ কি স্বাধীন সার্বভৌম থাকবে, না 56 বছরের মতো আংশিক পরাধীন, আংশিক স্বাধীন থাকবে। আমি আর বক্তৃতা দেব না, কারণ বক্তৃতা অনেক আছে, দেওয়ার হবে। আমির জামাত বলবেন। 2টো কথা বলবো কুমিল্লার ব্যাপারে। কুমিল্লাকে বিভাগ করার ব্যাপারে আমাদের দাবি অনেক পুরানো। এই সরকারের সময়ে ন্যাশনাল কনসেনসাস কমিটি যেটা হয়েছে সংস্কারের জন্য, সেখানে 2টা অঞ্চলকে বিভাগ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। একটি ফরিদপুর আর একটি কুমিল্লা। আমরা বলতে চাই, আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতা আসি, 1 বছরের ভিতরেই কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। 2, আপনাদের আওয়াজ কম হয়েছে কেন? আপনারা কি বিভাগ চান? আপনারা বিভাগ চান? তাহলে দাঁড়ায় হাত তুলতে হবে। মোহতারাম জামাত, আপনি দেখুন, বিভাগ ছাড়া আমরা করে কিছুই মানি না। আপনারা আবার একবার আলো জ্বালান, আর একবার আলো জ্বালান। লাইট যেটা জ্বালাচ্ছিলেন আপনারা, কুমিল্লা নামে বিভাগ আরো বাকি আছে, এবং এই বিভাগের নাম হবে কুমিল্লা বিভাগ। এই বিভাগের নাম হবে কুমিল্লা বিভাগ। অন্য কোথায় বিভাগ হলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইটা কুমিল্লা বিভাগ হবে। আর
বিমানবন্দর প্রস্তুত, শুধু সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা, টাকা পয়সা বেশি খরচ হবে না। এই বিমানবন্দরও চিরেই চালু করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরের আমির, কুমিল্লা ৬ আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জনতা জনাবে কাজী দ্বীন মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কুমিল্লাবাসী, আজকে কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল জনসভার উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, মানবিক নেতা, আমাদের রাহবার, আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার উপকার ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির, কুমিল্লার কৃতি সন্তান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত আমার একান্ত ভাইয়েরা, সম্মানিত আজকের এই জনসভার আমার একান্ত প্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমির জামাত বক্তব্য রাখবেন, আমার বক্তব্য রাখতে চাই না, আমার সময় আমির জামাতকে আমি স্যাক্রিফাইস করতে চাই। সম্মানিত ভাই সব, আজকে আমাদের এই অবহেলিত কুমিল্লাকে নিয়ে অনেক বছর যারা ক্ষমতায় এসেছিলেন, তারা কুমিল্লার ব্যাপারে কোন প্রকার উন্নয়নের কোনো কিছু করেন নাই। বিশেষ করে আমাদের কুমিল্লার নামে আমির জামাত ঘোষণা করে দিয়েছিলেন, আমাদের কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা অপেক্ষা করছি, আমাদের আমির জামাতের কাছে আজকে আবার দাবি জানাচ্ছি, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ আমরা পেতে চাই এবং ঘোষণা আমরা শুনতে চাই। সম্মানিত ভাই সব, আমাদের দীর্ঘদিনের আশার আকাঙ্ক্ষা, বিশেষ করে আজকের রেভিনিউর দিকে কুমিল্লা অনেক এগিয়ে আছে, কিন্তু আজকে আমাদের বিমানবন্দর কার ইঙ্গিতে বন্ধ হয়েছে আমরা জানি না। আমির জামাতের কাছে আমি জানাইতে চাই, আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দরটাই এখানে অল্প সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। সম্মানিত ভাই সব, আমরা যদি নির্বাচিত হই, আমাদের আমির জামাত নেতৃত্বে আগামী বাংলাদেশ একটি সরকার গঠন করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশ আমরা গঠন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমাদের কুমিল্লার নানা জাতীয় সমস্যা, আমরা যদি নির্বাচিত হই তাহলে যানজট নিরসন করব, দুর্নীতি থেকে আমরা মুক্তি পাবো, বেকারত্ব থেকে আমরা মুক্তি পাবো, চাঁদাবাজ থেকে আমরা মুক্তি পাবো। কোন একটি বিল্ডিং করার সময় চাঁদা দাবি করা হয়, আমরা যদি নির্বাচিত হই ওই চাঁদাবাজের হাত থেকে আমাদের কুমিল্লা মুক্তি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের কুমিল্লার শিক্ষার নগরী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক কম, যদি আমরা নির্বাচিত হই শিক্ষার সংস্কারের মাধ্যমে আমাদের কুমিল্লায় একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় আমরা স্থাপন করার উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমাদের এখানে আরো অনেক জাতীয় সমস্যা, বিশেষ করে আমাদের এখন নতুন করে আমাদের গ্যাস সংকট, আমাদের জলাবদ্ধতা, আমাদের যানজট,
এই জাতীয় অনেক সমস্যা আছে। আমরা যদি নির্বাচিত হই, আমরা এই জাতীয় সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমাদের নেতৃবৃন্দের পরামর্শক্রমে কুমিল্লার সমস্যার সমাধানে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জামাত ইনশাল্লাহ বক্তব্য রাখেন। আমাদের আরো দুইটা কথা আছে, যেটা সংক্ষেপ করার জন্য বলি নাকি বলবো। একটা হচ্ছে মোহতারাম আমিরে জামাত, এটা কুমিল্লার বিষয় নয়, বাংলাদেশের অর্থনীতির জন্য। সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হচ্ছে, ঢাকা আমাদের ক্যাপিটাল এবং বিজনেস ক্যাপিটাল হচ্ছে চিটাগাং। এখানে যে গাড়ি চলাচল হয়, 4 লেন হওয়ার পরেও এখানে গাড়ি জ্যাম হয় নিয়মিত ভাবে। সুতরাং এই রাস্তাটি, এই 8 লেনের রাস্তা অত্যন্ত জরুরি এবং এটা বাংলাদেশের নার্ভ লাইন। এটা যদি হয় আমাদের ইকোনমি অনেক ডেভেলপ করবে ইনশাআল্লাহ। আর 2, কুমিল্লার দুঃখ হচ্ছে আমাদের গোমতী নদীর বাঁধ, এটা ভেঙে শহর ধ্বংস হয়ে যেতে চায়। আপনি এই গোমতী বাঁধ নির্মাণের ক্ষেত্রেও আপনার যেহেতু মানবিক সরকার, আপনি কল্যাণকর রাষ্ট্র গঠন করবেন, এই বাঁধের ব্যাপারেও ইনশাআল্লাহ গুরুত্ব দিয়ে আমরা সরকার বিবেচনা করবে বলে আমি আশা করি। এটা আপনার কাইন্ড ইনফরমেশনের জন্য সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ যাবৎ যার বক্তব্য শোনার জন্য অধীর আগে অপেক্ষা করছে, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা, মানবিক নেতা জনগণের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমির জামাতের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দ্বিতীয়বার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। দীর্ঘ 1 বছরের অধিক সময় পরে আজ আবার আপনাদের সামনে আমি হাজির হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, এখানেই তো এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাআল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমাদের ভাইয়েরা এখানে বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাইলে এটা করব কিনা। যেহেতু ঘোষণা দিয়েছে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। আল্লাহর ফয়সালা, অন্য কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করব। হ্যাঁ, 18 কোটি মানুষের দেশ, 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। দুই নম্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে, এখানে একটা ইপিজেড আছে। এর সাথে বিমানবন্দরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। হাত আছে পা নাই, তার কোনো মানে আছে? হাতও থাকতে হবে, পাও থাকতে হবে, তা না হয় মানুষটা সুস্থ থাকবে। একটা আরেকটা সম্পর্ক ইনশাল্লাহ হবে, তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে। এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে। তবে আমি বিশ্বাস করি ইপিজেড কে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়,
তাহলে শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবেই চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে। আর অনেক দাবি আপনাদের আছে, সবগুলাই সঙ্গত। আমরা একটাই কথা দিচ্ছি, আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে, পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ। আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেদনা ছিল। কার বিরুদ্ধে ভাই বলছেন? কুমিল্লার বিরুদ্ধে ছিল না? কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে? একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে। আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। রাজনীতি রাজার নীতি নয়, রাজনীতি ইনশাআল্লাহ হবে নীতির রাজ। সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে। বলবেন যে আশ্বস্ত হব কিভাবে? সবাই তো বলে, কিন্তু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনারা যে কথা দিয়ে কথা রাখবেন তার প্রমাণ কি? প্রমাণ আছে। 15.5 বছর সমস্ত বিবেকবান বাংলাদেশী নাগরিক, বিশ্বের বিবেকবান মানুষ স্বীকার করতে বাধ্য হবেন, এই সময়কালে পুরোটা সময় জুড়ে সবচেয়ে মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর কোন দলের সিরিয়ালি ক্রমিক ধরে 1 থেকে 11 সিনিয়র নেতাকে খুন করা হয় নাই। আর কোন দলের অফিস মাসের পর মাস, বৎসরের পর বৎসর তালাবদ্ধ করে রাখা হয় নাই। আর কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই। আর কোন দলের প্রতীককে হজম করার চেষ্টা করা হয় নাই। আর কোন দলকে বেদিশা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। আর কোন দল বলতে পারবে না তাদের একজন নেতার বাড়িও বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। এটি একমাত্র জামাত ইসলামী। গুম কমিশনের রিপোর্ট দেখেছেন। আমরা কথা কম বলি আর সবর বেশি করার চেষ্টা করি। এই রিপোর্টে উঠে এসেছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা। এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে 24 আগস্টের বিপ্লব যখন সফল হলো, যেটাকে আমরা 36 জুলাই বলে থাকি, সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না, আমরা মিছিলে উত্তাল হলাম না, স্লোগান দিলাম না, আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলাম। তারপরে এই দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না। তবে যারা ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি, তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। আমরা কথা দিলাম আর্থিকভাবে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই, কিন্তু তাই বলে আমরা কারো কাছ থেকে চাঁদা নেব না, চাঁদাবাজি করব না। কারণ চাঁদা ভিক্ষার চাইতেও নিকৃষ্ট। ভিক্ষা হালাল, কিন্তু চাঁদা হারাম। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না, মামলা বাণিজ্য করব না। আমরা করি নাই, আমরা আমাদের কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম, খুবই অল্প সংখ্যক মামলা করেছি।
এর মধ্যে 8টা মামলায় আসামি মাত্র একজন করে। কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিকও যেন আমাদের মামলার আসামি না হয়। দ্বিতীয়জন খুঁজে না পাওয়ার কারণে একজনকে আসামি করা হয়েছে। আমরা জানি না ন্যায় বিচার পাবো কিনা, কিন্তু আমরা নিশ্চিত আদালতে আখেরাতে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে হাজির হয়েছে, হাজির হয়ে বলেছি আজকে থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য। আপনাদের সুখ আমাদের সুখ, আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমরা সুখ দুঃখ ভাগাভাগি করব। কতগুলা পরিবার এতই নিরীহ নিরুপায়, নুন আনতে পান্তা ফুরায়, রিক্সা শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, দিন মজুর, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আপনাদের জন্য, আপনাদের অধিকার আদায় করার জন্য, দেশবাসীকে মুক্তি দেওয়ার জন্য, যাদের অবদানের কারণে আজকে এখানে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পারছি। তাদের পরিবারের কাছে যখন গিয়েছি, চোখের কোনায় পানি দেখি নাই, আমি রক্তের ফুঁটা দেখেছি। মায়ের চোখে, বাবার চোখে, ভাইয়ের চোখে, বোনের চোখে, স্ত্রীর চোখে, অবুঝ সন্তানের চোখে। কোন কোন জায়গায় এতিম সন্তানের হাত ধরে তার চপলতার কারণে টেনে নিয়ে গেছে একটা দেয়ালের পাশে গিয়ে বলে এই আমার বাবা। তার মনের মতো করে বাবার ছবি এঁকেছে দেয়ালের মধ্যে। এরপরে আমাকে বলে দাদু আমার বাবা কি ফিরে আসবে? আহারে, এই অবুঝ এতিম শিশুর কাছে আমার কি জবাব ছিল? কোনো জবাব দিতে পারি নাই। গুমের শিকার মানুষগুলার কাছে যখন গিয়েছি, তাদের পরিবারের সদস্যদের কাছে, মা জিজ্ঞেস করেছে বাবা স্বপ্নেও তো এখন আর ছেলেটাকে দেখি না, আমার ছেলেটার কি কোনো খবর আছে? যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমরা কি তার কবরটা আমাকে দেখাই দিতে পারবা? আশা ছাড়ছি না তাকে ফিরে পাওয়ার। যদি খবর থাকে আমাকে দাও, যদি আমার ছেলেকে হত্যা করা হয় তার কবরটা দেখিয়ে দাও, অন্তত তার কবরের মাটি ছুঁয়ে একটু চুমু খাবো, নিজেকে সান্ত্বনা দেব। এই মায়ের জন্য আমাদের কি জবাব ছিল আপনারা চিন্তা করেন। দফায় দফায় মামলা দিয়ে মানুষকে নাজেহাল তছনছ করা হয়েছে। এই সব কিছুর পরে জুলাই এসেছিল আল্লাহর নিয়ামত হয়ে। উচিত ছিল মজলুম মানবতার আল্লাহর শুকরিয়া আদায় করা, নিজেকে বদলানো এবং জাতিকে বদলানো। আফসোস, কেউ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেল, আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদী কায়দায় অপকর্ম শুরু করে দিল। অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো, এখানে কেউ ছাদাবাটা নেয় না কারো কাছ থেকে। আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ চাঁদা চায় কিনা। দেখি চতুর্দিকে তাকাইয়া বলে জি না, আমার কাছে কেউ চাঁদা চায় না। আমি বললাম ভাই, আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম, তুমি চতুর্দিকে তাকাইলা কেন? তো দুই একজন ভয়ে ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ শুনলেও অসুবিধা আছে। চাঁদা নিয়ে আবার শাসন করে যায়, বলে যায় সাবধান, কাউকে বলতে পারবে না আমি যে চাঁদা নিয়েছি। ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না। ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে 2টা, 2:30টায়, 3টায় ফোন করে, আপনি অমুক না? বলে হ্যাঁ। তা আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন? বলে ভাই কি বলতেছো বুঝতেছি না, তুমি কে? আপনি কে? কয় যে আমি কে আপনার চেনার দরকার নাই,
কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে, ওরা যা বলবে তাই করবেন, আর না হয় রাতের ঘুম হারাম করে দেব। কেউ শান্তিতে নাই। আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? তাহলে এই ফেসিবাদকে বিদায় দিতে হলে কাকে দিয়ে বিদায় দিবেন? জুলাইয়ে যারা বুক পেতে যুদ্ধ করেছে জাতির জন্য, তাদের প্রয়োজন হবে। বন্ধুগণ, 15.5 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। দফায় দফায় আমরা সবাই, এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছে, কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দেওয়া শক্তিতে, তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসে আমি না হয় চলে গেলাম, এই নিরুপায় সহকর্মীদেরকে দেখবে কে? আমরা দেশ ছাড়ি নাই, দেশে ছিলাম, এখন আছি, আল্লাহ রেখেছেন। কথা দিচ্ছি, সুখে দুঃখে আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা থাকতে পারি। যারা আজকে এই সমস্ত অপকর্মে জড়িত, তারাও মজলুম ছিলেন একদিন। জোড় হাতে বলি, আপনি মজলুম ছিলেন, জালিম হতে চাইয়েন না। আপনি কেন জালিম হবেন? মজলুমের দুঃখ তো আপনার বুঝার কথা, কিন্তু যারা এত কিছুর পরেও বুঝবেন না, তাদেরকে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বুঝিয়ে দিতে হবে। অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য। মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না। এখানে 2 যুবক, তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মাদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে, আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই 35 শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না, গেলে খবর আছে। আমি মাদেরকে বিশেষভাবে বলবো, তাদেরকেই ভয় দেখানো হচ্ছে। আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন, যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আপনারা সেই মা। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আছি, আমরা আছি, মায়েদের সাথে আছি। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস, তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? সম্মানিত বন্ধুগণ, এখানে যুবকরা আছেন,
আমরা স্পষ্ট বাতায় বলছি, কোন যুবকের হাতে কোনো বেকার ভাতা আমরা তুলে দেব না। আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই, তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব, তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব। সেদিন প্রত্যেকটা নাগরিক, যুবক যুবতী বলবে, আমি বাংলাদেশ, আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি। আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই। যুব সমাজ প্রস্তুত? যারা যুবক হাত তুলেন। ও মা, সবাই তো দেখি যুবক। তাইলে যাও, আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ। যুবকরা বাঘ, সিংহ, পর্বত কাউকে ভয় করে না, আল্লাহর উপর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর ভরসা রাখে। জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয়, মহান আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন সেটাও মাড়িয়ে সামনে অগ্রসর হতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না, আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। হায় হায়, এখন তো সবাই বিপদে পড়ে গেছে, এখন কি হবে? চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি, ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো, পারলে সবার হক ফেরত দাও। এরপরে তোমাদের যদি কিছু না থাকে, আমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো, তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না। আমরা তোমাদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, তোমাদের হাতেও ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন তোমরা গর্বের সাথে বলবা, আমি আর চাঁদাবাজ নই, আমি দেশ গড়ার কারিগর। দুর্নীতি মানুষ দুই কারণে করে, একটা লোভ আর একটা বাধ্য হয়ে। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব। আপনি রাষ্ট্রের সার্ভিস নেবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না, ব্যবস্থা করবেন না। এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে, তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান। আমরা কথা দিচ্ছি, এই সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই, আমরা সমাজে ইনসাফ কায়েম করব। সেই ইনসাফ, একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে, যে শাস্তি হবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই আইনে, একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে। বরঞ্চ অভাবের তাড়নায় যদি সাধারণ মানুষ কিছু করে, সে মাপ পেয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসা লোকটি অবশ্যই তিনি কোনো দায় মুক্তি পাবেন না। আরেকটা কথা পরিষ্কার করতে চাই, আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। রানীর মেয়ে রানী হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। এই রাজনীতি বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছিল, এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল, এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। আমরা সেই শিক্ষা, সেই ন্যায় বিচার কায়েম করতে চাই। মেধা থাকলে, যোগ্যতা থাকলে একজন রিক্সা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাআল্লাহ এদেশের প্রধানমন্ত্রী। তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না। আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি। মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই, আপনাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে, দুঃখাবাজরাই ভয় আপনাদেরকে দেখাচ্ছে। আজ যারা আপনাদের কাপড় খুলে নেওয়ার কথা বলে, আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না।
বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায়, আপনারা তাদের জন্য বুক ভরে দোয়া করবেন, এটা আমাদের বিশ্বাস। আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। একজন বোন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখোমুখি। সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতা কারে দেখতে চান? তিনি বলেছেন জামাত। কয় জামাতকে কেন দেখতে চান? বলে জামাত আসলে দেশটা ঠিক হবে। বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না। বলে যে না, পরবো না, অন্য কাপড় আপনাকে পরতে হবে। কয় তাই পরবো। এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয়েছে জামাতই আমার ভালো লাগে। কেন? এই আস্থার ভিত একদিনে তৈরি হয়নি। মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে। মাথা গরম হওয়ার এইটাই কারণ, আর কোনো কারণ নাই। হ্যাঁ, শরীরের উপর হাত দিতে পারবেন, চাবক বসাইতে পারবেন, সন্ত্রাস করতে পারবেন, কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না। আমরা মাদেরকে কথা দিচ্ছি, শিক্ষা, উচ্চ শিক্ষা সবকিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে। আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি, মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবেন। এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম? না, দোষ করেন নাই, ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি। আচ্ছা, কেউ কি হাত তুলবেন যে এইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন, এইরকম কেউ আছেন? নবডি, কেউ নাই। অসম্ভব, পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না। আচ্ছা, বেবিটা জন্ম নিয়েছে, তারপরে বুকের দুধ, নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন, এইরকম কোন পুরুষ এখানে আছেন? নাই। তাইলে মা, মার তুলনা মা, আবার বলবো মায়ের তুলনা মা, মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না। এই জন্যই মাকে সম্মান করতে হবে। তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে। রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে। আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা উইথ ডিগনিটি এন্ড সিকিউরিটি, সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাল্লাহ কাজ করবেন। সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ। এই বাংলাদেশটাই চেয়েছিলাম। এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না। রাজনৈতিক আনুগত্য দেখে, দলীয় আনুগত্য দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না। রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক। যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে, সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয়, সে দেশের নাগরিক, এটাই যথেষ্ট। তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে। দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আবার সবার মিলেই তো বাংলাদেশ। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে, আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি। আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কোন দলের আনুকূল্য না করে 18 কোটি মানুষের আনুকূল্য করুন। তাইলেই আমরা আপনাদের প্রতি থ্যাঙ্কসফুল থাকব। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয়ছয় করেছেন, উলট পালট করেছেন, তছনছ করেছেন। এখন তাদের অনেকের জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তারা এদেশের নাগরিক, তাদের জন্য কষ্ট লাগে। কেন এই অপকর্ম করতে গেছিলেন? অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে? কই কিছুই তো আপনার কাজে লাগলো না। এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন,
তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তারা 18 কোটি মানুষের হবেন। মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই। মিডিয়া জাতির চোখ, জাতির দর্পণ বা আয়না। আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা, কি বলে মিডিয়ার বন্ধুদেরকে? হ্যাঁ, বলবেন না কেউ? জাতির বিবেক। মিডিয়া অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে। জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন, কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন, কেউ যেন চাঁদাবাজদের পক্ষ না নেন, কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন। আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, কল্যাণের পক্ষে থাকেন, দুর্নীতির বিরুদ্ধে থাকেন। আমরা আপনাদেরকে স্যালিউট দেব। দুই একটা হাউসের কথা হয়তো এসেছে, আপনারা ভুলে যান। সাংবাদিক যারা আছেন, সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন, কিন্তু হাউস এটা উলট পালট করে দেয়। এটা আমরা জানি, আমরা বুঝি। আমাদের মূল অনুরোধটা হাউসের কাছে। এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কভার করে, ফাইট করে, তারা আসলে যোদ্ধা। সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি। তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। আপনারা আপনাদের হাউসগুলোকে বুঝাবেন। হাউসের যারা নিয়ন্ত্রণ করেন, পলিসি নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই, মানুষের সাথে চলাফেরা করতে হয়। এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায়, মানুষের কষ্ট হয়, বিরক্তির উদ্রেক হয়, সেটা থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আশা করব, আমরাও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করেন। সম্মানিত ভাই, কথা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ। আসুন, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা বাংলাদেশ, বস্তা পচা রাজনীতি পরিবর্তনের বাংলাদেশ, 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমরা দুটি ভোট দেব ইনশাআল্লাহ। প্রথম ভোটটি সংস্কারের পক্ষে, হা ভোট দেব। হা মানে আজাদি, না মানে গুলামি। এবার আপনারা বলুন, গুলামি না আজাদি? আমরা কিসে ভোট দেব? আমরা দিব সবলকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা সংস্কার চায় না, বস্তা পচা রাজনীতি চায়, আবার ফেসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, তারা তাদের ভূমিকা পরিষ্কার করবে, আমরা আশা করব। তারা সাহস করে বলুক যে তারা না ভোট দিব, তাও জাতি বুঝতে পারবে। আর হা ভোট দিলেও বলুক আমাদের মতো যে আমরা হা ভোট দেব। দ্বিতীয় ভোটটি হবে ন্যায় ইনসাফের পক্ষে। কুমিল্লা 11টি আসন, 300 আসনের মধ্যে 11 আসন কুমিল্লায়। আমরা এখন 11 দলের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে, এক এক করে তাদের হাতে ইনশাআল্লাহ আমরা জনতার প্রতীক তুলে দেব। আবারও বলছি, জামাতে ইসলামের বিজয় চাই না, 18 কোটি মানুষের বিজয় চাই। সেই 18 কোটি মানুষের যারা বিজয় চান এবং তাদের আমানত রক্ষা করবেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন তাদের হাতে আমরা প্রতীক তুলে দেব ইনশাআল্লাহ। প্রথমেই কুমিল্লা 1, আসেন। কুমিল্লা 1 কোন উপজেলা এটা? মেঘনা এবং দাউদকান্দি। মাশাআল্লাহ, জনতার খেদমত করতে করতে লোকটা গলা ভেঙে ফেলেছে। দোয়া করবেন। কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এ প্রতীকের নামটা কি? প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 1 নম্বর আসনের বিজয় নিয়ে সেদিন করে ফিরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান এখানে। এরপরে 2 নম্বর আসন, এই আসনটি হুমনা এবং তিতাস। জনাব নাজিম উদ্দিন মোল্লা, আলহামদুলিল্লাহ, তিনি যেন মোল্লাওয়ার নামের সম্মান রক্ষা করতে পারেন, আপনারা দোয়া করবেন। জনতার দায়িত্বের ভার আল্লাহ যেন তাকে বহন করার তৌফিক দান করে। তার প্রতীকটা কি? তার প্রতীকটা কি? ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ
মাশাআল্লাহ। তারপরে কুমিল্লা 3, মুরাদনগর ইউসুফ হাকিম সোহেল, মাশাআল্লাহ। এই হাকিম সাহেব যাতে হিকমতের সাথে এবং সততার সাথে তার দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ তাকে তৌফিক দান করুন। তার হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। প্রতীকটা কি? জোর এত কম কেন? প্রতীকটা কি? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা। সবাইকে ধন্যবাদ। তারপরে দেবিদ্বার কুমিল্লা 4, সাংঘাতিক গরম মাঠ এবার, মাশাআল্লাহ। যুবকদের অন্যতম আইকন হাসনাত আব্দুল্লাহ যুদ্ধে চোখ রাঙ্গাইয়েই জয় করে ফেলেছে, মাশাআল্লাহ। তার হাতে আমরা তুলে দিলাম শাপলা কড়ি। কি প্রতীকটা? কি প্রতীকটা আছে? কোন সে প্রতীক? 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এরপরে বুড়িচং ব্রাহ্মণপাড়া ডক্টর মোবারক হুসাইন। আগে এটা ধরো, এরপরে হাত নাড়বা। প্রতীকটা কি? জুড়ে সুরে, আরো জুড়ে। সাবেক সিপি ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ। এবার আদর্শ সদর দক্ষিণ। এই আসনের কান্ডারি হবেন ইনশাআল্লাহ কাজী দিন মোহাম্মদ। তিনি শুধু বিয়ের কাজীগিরি করবেন না, ইনসাফ কায়েমেরও কাজী হবেন ইনশাআল্লাহ। প্রতীক কি রে ভাই? আরো জুড়ে, কুমিল্লা জুড়ে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে চান্দিনা কুমিল্লা 7, মাওলানা সুলাইমান হুসাইন খেলাফত মজলিসের নেতা। এই যে গড়ির কাটায় দেশ চলবে ইনশাআল্লাহ। আর সময়ের অপচয় করতে কাউকে দেয়া হবে না। মার্কাটা কি আছে? দেয়াল গড়ি। মার্কাটা কি? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা। সবাইকে ধন্যবাদ। তারপরে কুমিল্লা 8 বড়ুরা অধ্যক্ষ ডক্টর শফিকুল আলম হেলাল। অসংখ্য মানুষের উস্তাদ, দেশে বিদেশে তার সাগরিদের কোনো অভাব নাই। তিনি পীর নন, কিন্তু পীরের মতোই তার মর্যাদা তার ছাত্রদের কাছে। শক্ত করে ধরেন, আস্তে করলে ধরলে জাতির ভার বহন করতে পারবেন না। দেখেন না লোকটা আলহামদুলিল্লাহ পাকতে পাকতে লাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার হাতে বিজয় মালা উঠবে ইনশাআল্লাহ, তার গলায় বিজয়ের মালা পরানো হবে ইনশাআল্লাহ। মার্কাটা কি? আরো দূরে 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় মালা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। কুমিল্লা নয়, লাকসাম মনোহরগঞ্জ, ওটা তো ওখানে দিয়ে এসেছি। জি, উনাকে শুধু আমরা হাত ধরে পরিচয় করে দিলাম। জিন্দাবাদ। ওই কোন দিকে? এখানে আসে নাই? আচ্ছা, এখানে আমরা মনে করলাম যে একজন আছে, ডক্টর সৈয়দ, হ্যাঁ, ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকী, আলহামদুলিল্লাহ। তারপরে হলো কুমিল্লা 10 ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তাকে ওখানে দিয়ে এসেছি ইনশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, তারও বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন। এবার শেষ ভালো যার, সব ভালো তার। কুমিল্লা 11। ও তাহের ভাই চলে গেছেন? দেন আমার হাতে।
আমি ডক্টর তাহের। আমি কে? সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মার্কা কি? আরো জুড়ে 14 গ্রামে গড়ে গড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ বিপুল ভোটে। তাহের ভাই জিতে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। এবার আসেন বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।